আমি একেবারে পরিষ্কার বলছি যে আমার রাজ্য নেতৃত্বের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশের সেটিং হয়ে গিয়েছিল। কে বলছেন? না, সাধারণভাবে সেটিং নিয়ে যারা একেবারে আকাশ বাতাস উত্তাল করে ফেলেন সেই কংগ্রেস কিংবা বামফ্রন্টের কোনো নেতা বলছেন না, বলছেন স্বয়ং সৌমিত্র খাঁ, যিনি বিজেপির টিকিটে সংসদে পৌঁছে গেলেন তৃতীয়বারের জন্য। আমি বলছি সৌমিত্র খাঁ একেবারে সরাসরি অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের একটা অংশের সঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্বের সেটিং হয়েছে। কি বলেছেন দেখাবো। আমি একদম পরিষ্কার বলছি, আমার অনেক নেতৃত্বের সাথে এটা তৃণমূল কংগ্রেসের একটা বড় সেটিং হয়ে গেছিল, তাছাড়া এই রেজাল্ট হতে পারে না। রাজনীতিতে এটা অসম্ভব কিছু না, রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। বিপর্যয়ের পর ক্ষোভের উদ্গীরণ, রাগের বহিঃপ্রকাশ। ভোটের ফল বেরোতেই দলের একাংশের বিরুদ্ধে অগ্নুৎপাতের মতোই ক্ষোভ উগরে দিলেন সৌমিত্র খাঁ, দিলীপ ঘোষের মতো বিজেপি নেতারা। রাজ্য রাজনীতিতে যারা কখনোই জেতেনি তারা রাজ্য চালাবে, এটা হয় না। আমার অহংকার, এই অহংকারটাকে ত্যাগ করতে হয়। অনভিজ্ঞতার ফল। অনভিজ্ঞ লোকরা যদি সামনে বসে থাকে আর অভিজ্ঞ লোকরা যদি নিচে বসে থাকে, তার ফল। আমি আবার বলছি, আমাকে যদি গুরুত্ব ব্যাপারটা বলছি না, গুরুত্ব অনেক রকমেরই হয়। আমার চেয়ে অযোগ্য লোকরা বা আমার চেয়ে যারা রাজনীতিতে অভিজ্ঞতা কম তারা বড় বড় জায়গায় গিয়ে মঞ্চে বসবে আর আমি গিয়ে চুপচাপ বসে থাকবো, এটা হতে পারে না। এটাও এক ধরনের রাজনৈতিক পর্যবেক্ষণ, কিন্তু যেহেতু উনি দলের কথা বলেছেন, দল যদি এখানে কাউকে নির্দিষ্ট দায়িত্ব পশ্চিমবঙ্গ রাজ্য পরিচালনা দিয়ে থাকে, সেটা কেন্দ্র বিজেপি, সেই জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয় যদি কিছু বলার প্রয়োজন মনে করে তারা বলবে, এই নিয়ে আমার কোনো মন্তব্য। গতবার যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীকে ৭৮,০০০-এর বেশি ভোটে হারিয়ে সাংসদ হন সৌমিত্র খাঁ, এবার সেখানে তৃণমূলের সঙ্গে তাঁর জয়ের ব্যবধান মাত্র ৫,৫০০। ৩ বারের সাংসদ, 1 বারের এমএলএ, দুটো দলের যুব মোর্চা প্রেসিডেন্ট। আমার ট্যাগটা নিশ্চয়ই কম নয়, বয়সটা কম হতে পারে। এই জায়গাটা দলকে ভাবতে হবে, কারণ হচ্ছে বারবার একটা ছেলে সফলতা করবে আর বিফলতাগুলোকে সামনে নিয়ে আসবে, এটা হতে পারে না। দলের একাংশকে আক্রমণের পাশাপাশি জয়ী বিজেপি প্রার্থীর গলায় ইঙ্গিতপূর্ণভাবে শোনা গেছে অভিষেকের প্রশংসা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছে, সিস্টেম যেটা বানিয়েছে, এই সিস্টেমটা রাজ্যের অনেক বড় বড় নেতারা ধরতে পারেনি। যে চিচিং ফাঁক অভিষেক যখন কথাটা বলেছিল, দলকে ধরা দরকার ছিল। সৌমিত্র খান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বা সিস্টেমের প্রশংসা করেছেন, নিশ্চয়ই ভালো, শুনতেও ভালো লাগছে, বিলম্বিত বোধোদয়। প্রশ্ন হচ্ছে, রেজাল্ট বেরোনোর পর সেটা বুঝতে পারলেন, তাহলে মাটির রাজনীতি কি করলেন? বিজেপির কিছু নেতা যদি তৃণমূলের নেতার সঙ্গে সেটিং হয়ে গিয়ে থাকে, তা এত খবর যদি উনি পেয়ে থাকে, তো ভোটের আগে তিনি ফাঁস করে দিতে পারলেন না? কি আশ্চর্য কথা। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সৌমিত্র খাঁ। প্রকাশ সিনহা, আশাবুল হোসেন ও জিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কংগ্রেস বা সিপিএম এর কেউ নয়, জিতে সংসদে যাবেন সেই সৌমিত্র খাঁ বলছে সেটিং ছিল, সেটিং হয়েছে। দেখুন, উনি আমাদের জয়ী হয়েছেন সাংসদ হিসেবে এবং উনি দলের আমাদের রাজ্য বিজেপির উনি সহসভাপতি। যদি ওনার কিছু ক্ষোভ মনে হয়ে থাকে, উনি কারোর ব্যক্তিগত কারোর সম্পর্কে বলেন, ওনার মনে হয়েছে, সেটা কেন্দ্রীয় নেতৃত্বকে নিশ্চয়ই জানাবেন। রাজ্য নেতৃত্বের মানে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে সেটা তিনি জানাবেন, নিশ্চয়ই তিনি জানাবেন। দলের মধ্যে যদি কারোর সম্পর্কে, বিশেষ কারোর সম্পর্কে উনি যদি এরকম ইন্টেল পান, তাহলে আমার মনে হয় দলকে জানানো উচিত, অবশ্যই জানানো উচিত। এবং তার সঙ্গে আরো একটা, উনি কি সেটিং এর দিকে হাঁটছেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা, উনি আরএসএস এরও প্রশংসা করেছেন। ওই অংশটা আমরা আপনাদের রিলসে দেখেছি। না, ওটা তো স্বাভাবিক, কিন্তু এইটা কি খুব স্বাভাবিক না? ওনার মনে হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে স্টাইল অফ ফাংশনিং হয়তো মনে হতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে আন্দোলন, বন্দ্যোপাধ্যায়কে মনে হচ্ছে শিগগিরই আবার ওনার দরজা খুলতে হবে। তার যে আন্দোলন, সেটা তো আমরাও বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে তো সিপিএম কে হারিয়েছেন। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে হাঁটছি তা নয়, তার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এর সঙ্গে আপনি একটা বাইট দেখালেন কুণাল ঘোষ, মানে কুণাল ঘোষ এটা নিয়ে মন্তব্য করছেন, যিনি কিনা কয়েকদিনের সাদা হাতি, ডোবারম্যান, অ্যালসেশিয়ান, এইসব পুরো চিড়িয়াখানা আমাদের দেখিয়েছিলেন। যেই কুণাল ঘোষ কিছুদিন আগে তার গোসা করে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, আবার তিনি জানি না এখন আবার দলের কি স্ট্যান্ডে রয়েছেন। দেখুন, রাজনৈতিক একটি দলের মধ্যে তার ব্যক্তিগত মনে হয়েছে এবং তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে নিশ্চয়ই জানাবেন এবং সেই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেবে। যা প্রশংসা, তাতে শিগগিরই মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওনার জন্য দরজা খুলতে হবে। 24 ঘন্টা হয়নি এখনো, মানে একটা বিজেপি দলের 12 জন মোটে সাংসদ,
মানে বিজেপির প্রতিনিধি আর সে এই বিশ্বাসই 200 করতে জন, পারছে না। আরে আপনাদের 24 ঘন্টা আরে হয়নি এখনো আঞ্চলিক বিশ্বাস করতে কালীঘাটে পারছে না। আঞ্চলিক প্রশ্নটা তৃণমূলের কতদিন RSS সংসদ? এর প্রশংসার কথা বলছে, আরে 12 জন RSS বলবেন না, BJP আমাদের বিজেপির 240 বিভাজনেও জন নাকি সংসদ। শোনা যাচ্ছে অঙ্কটা ইউপিতে জানেন না সিট মনে হয়। কমেছে। কারণ নাড্ডাজি তো পরিষ্কার বলেছিলেন যে বিজেপি এখন সাবালক RSS এর সঙ্গে সম্পর্ক করার কথা না, ওটা তো পরের কথা। আমি বলছি সৌমিত্র খান হচ্ছে সেই BJP ব্যক্তি নিয়ে পড়াটাও ভালো যিনি লেগেছে। এই প্রথম দুটো পরপর নির্বাচনে এক দলের হয়ে দাঁড়ালেন। মানে উনি 2011-তে এক দলের হয়ে দাঁড়িয়েছেন, 2014-এ এক দলের হয়ে দাঁড়িয়েছেন, এই 2019 আর 24-এ প্রথম এক দলের হয়ে দাঁড়ালেন। ফলে ওনার যে বক্তব্য, এই বক্তব্যগুলোর উদ্দেশ্য তো বিজেপি নেতৃত্ব। তাহলে বিজেপি নেতৃত্বের কোথাও একটা কোনো ত্রুটি আছে, তারা বাস্তবটা তো ধরতে পারেনি, এটা অস্বীকার করলে তো হবে না। সুমন বন্দ্যোপাধ্যায় বলছেন ত্রুটি আছে না। আমি বিশ্বনাথ দাস, শুভমদা সবার কাছে যাব, কিন্তু তার আগে দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি এবং যে মানুষটা বিজেপির এই রাজ্যে যে উত্থান তার সর্বোচ্চ সবথেকে ভালো সাফল্য একমাত্র দিলীপ ঘোষের সভাপতিত্বে এসেছিল। কেন বলছি? 18টা আসন এবং সবথেকে বড় সাফল্য সেই দিলীপ ঘোষের হাত ধরে এসেছিল। সেই দিলীপ ঘোষ বলছেন যে চক্রান্ত কাঠিবাজি ছিল, একদম এই ভাষায়। কি বলেছেন দিলীপ ঘোষ আগে দেখাবো, তারপর আলোচনায় আসবো। রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। তিনি গত লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ঐতিহাসিক জয়ের রূপকার, কিন্তু তারপর থেকেই তাঁর ক্ষমতা খর্ব করা থেকে শুরু করে অবশেষে তাঁর জেতা আসনও বদলে দেওয়া, পাঠিয়ে দেওয়া কঠিন আসনে, আর শেষ অবধি বর্ধমান দুর্গাপুর আসনে তৃণমূলের কাছে 1,37,981 ভোটে হারতে হলো দিলীপ ঘোষকে। আর এরপরই সোজা কথা সোজাভাবে বলায় বিশ্বাসী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আসন বদল থেকে শুরু করে পরাজয় সব বিষয়ে নিজের মনের কথা গোপন রাখলেন না। দলেরই একাংশের প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো দিলীপ ঘোষকে তাঁর মেদিনীপুর আসন থেকে সরিয়ে সেই জায়গায় যাঁকে প্রার্থী করেছিল বিজেপি, সেই অগ্নিমিত্রা পাল তৃণমূলের জুন মালিয়ার কাছে 27,191 ভোটে হেরে গেছেন। এখন প্রশ্ন যে খড়গপুর মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের সংসদীয় রাজনৈতিক জীবনের শুরু, সেখান থেকে তাঁকে কেন সরানো হলো? নেপথ্যে কার হাত? আমাদের ব্যক্তিগত রেষারেষি, ভুল বোঝাবুঝি, ভুল পলিসির জন্য এত হাজার হাজার কর্মীর পরিশ্রম যেন জল না হয়ে যায়, তাহলে পরবর্তীকালে তাদেরকে কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে। মানুষেরও পার্টির প্রতি আস্থা চলে যাবে নেতৃত্বে। কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে। গতি যেন রুদ্ধ না হয়ে যায়, তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবেন। দিলীপ ঘোষ হেরে যাবে এটা আমি ভাবতেও পারিনি, এবং আমি তো অত্যন্ত এটাতে আশাহত। আমার বাড়ির লোকজন, আমার স্ত্রী, আমার মা, এরা প্রত্যেকে খুব দুঃখ পেয়েছে এই ঘটনাতে। দিলীপ দা আমাদের সকলের নেতা, ওনাকে দেখে আমরা রাজনীতিতে এসেছি, ওনার লড়াই আমাদেরকে উদ্বুদ্ধ করে বরাবরই, কিন্তু ওনার হারাটা এবং কীর্তি আজাদের মতো প্রার্থীর কাছে, তাও এত ভোটে। তবে এখানেই থামেননি দিলীপ ঘোষ। আক্রমণের সুর আরও ঝাঁঝালো করে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, রাজনীতির ধর্ম পরিবর্তনশীল, নেতৃত্বের বদল ঘটবে, ফলাফলের পরিবর্তন ঘটবে। 2019 সালে আমি রাজ্য সভাপতি ছিলাম, লোকসভায় বিজেপি 18 আসন পেয়েছিল। 2021 সালে বিধানসভায় 77 আসন ছিল। 21 সালের পর 18 এবং 77 থেকে আমরা কেন এগোতে পারলাম না সেটা খতিয়ে দেখতে হবে দলকে, না হলে আরো কয়েক বছর পিছিয়ে পড়ব। কার্যকর্তাদের ভিতর থেকে আতঙ্ক মুছে ফেলতে হবে, তা না হলে দল আবার পিছিয়ে পড়বে। হঠাৎ করে সিটগুলো চেঞ্জ হলো। এই সিট চেঞ্জ, কখনো একটা মানুষ যখন একটা জায়গায় দাঁড়ায়, সেখানে তার 7% 8% ভোট তার ওখানে তৈরি হয়ে যায়। হঠাৎ করে যদি ধরুন আমাকে এখান থেকে চেঞ্জ করে দিত, তাহলে নিশ্চিতভাবে দিলীপদার মেদিনীপুরে থাকলে দিলীপদা মেদিনীপুরে জিততেন, আমি নিশ্চিন্ত বলতে পারি। আপনার আলুলেজি যদি বর্ধমানে থাকতেন, জিততেন। এইগুলো আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের এগুলো ঠিকমতো করে ধরতে পারেননি। দিলীপদার সাথে ব্যক্তিগত আমার ভালো রিলেশন। আমার দেখলে লোকটাকে খারাপ লাগে। দুটো সিট থেকে, বিধানসভার দুটো সিট থেকে পার্টিটাকে তোলার চেষ্টা করছে। সত্যি এটা দুঃখের, কিন্তু ওদের দলের ব্যাপারে আমি তো কিছু বলতে পারি না, কিন্তু সত্যি দুঃখের। বিজেপির দলের ইনভেডার্স, অর্থাৎ বিরোধী দলের বাইরের থেকে যারা গেছে তারা পাওয়ার পেল, বিজেপি অরিজিনাল লোক সে সাইড লাইনে চলে গেল।
বিজেপির অন্দরে দিলীপ ঘোষ বরাবরই ডাকাবুকো নেতা বলে পরিচিত। বাংলায় 2 থেকে বিজেপিকে 18তে নিয়ে গেছিলেন তিনি। বাংলায় বিজেপির পরাজয়ের পর তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্যের দিকে কি নজর দেবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ? রঞ্জিত সাউ, শিবাশিস মৌলিক ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। প্রাক্তন রাজ্য সভাপতি এই কথা। সন্ধ্যা, আমি প্রথমে বলবো ববি হাকিমের কিন্তু দুঃখটা অল্প সময়ের মধ্যে দূর হওয়ার সম্ভাবনা আছে। জুন মালিয়ার সিটটা তো ফাঁকা, মেদিনীপুর থেকেই দিলীপদা জিততেন, ফলে বাই ইলেকশনে দিলীপদা দাঁড়াবেন, বিধানসভায় আবার ববি হাকিম আর দিলীপদা দেখা হতেও পারে, কিন্তু মানে যোগ একবার। আমি যেটা বলতে চাইছি এর পেছনে মানে রাজ্য স্তরে কিন্তু খুব সিরিয়াস লেভেল অ্যালিগেশন তখন থেকেই উঠছিল যে মেদিনীপুরের একটা সিটকে উনি নার্সিং করছিলেন, শেষ 6 মাসটা অন্তত করছিলেন, মানে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো কোন অঙ্কে, তাহলে কোন যেখানে তার ব্যবধান ছিল 3.5 লাখ। আর একটা মানুষকে মানে হঠাৎ করে একটা কেন্দ্র চেঞ্জ করে দিলে ওই কেন্দ্রের পরিচিতি যেমন একটা প্রশ্ন, আরেকটা ওই কেন্দ্রের ভোটারদের মধ্যেও একটা সংশয় হয়, ভাই তুমি এসছো ওখানে নন পারফর্মার ছিল, তাই জন্য তোমাকে এখানে রিহ্যাবিলিট করা হয়েছে। কিন্তু আমি আপনাকে বলছি সেটিংয়ের কিন্তু একটা পলিটিক্যাল ইকোনমি আছে। আপনার স্টুডিওতে দিলীপদার ইলেকশনের দিন আমি বলেছিলাম যে বিভিন্ন স্তরে সেটিং হচ্ছে, এই সেটিং কেবলমাত্র বিজেপির নেতা কর্মীরা করছে তা নয়, এটা তৃণমূলের মধ্যেও কিছুটা আমি আজকে খবর পেলাম। সেটা হলো মানে এর পলিটিক্যাল ইকোনমিটা কি আছে সুমনদা, মানে বিলিভ মি যে এখন রাজনীতিটা না অর্থনীতির দ্বারা অনেকটা পরিচালিত, কি বিপুল পরিমাণে টাকা অর্থনীতি মানে ব্যয় হয়, মানে সেটিং হয়, বুথে যে বসে তাকে নিয়ে সেটিং হয়, টাকা দিয়ে তাকে সেটিং করা হয় নেতাকে বসিয়ে দেওয়ার জন্য। একটা অঞ্চলের নেতা সেই দলের হয়ে কাজ করবে না, তার জন্য তাকে লাখ লাখ টাকা দেওয়া হয়, মানে সেটিং কোন লেভেলে হয়। আমি বলছি যে মনে থাকবে যে ভুয়ো এজেন্টের কথা আমরা বারবার লাইভে বসে যে অভিযোগগুলো উঠছিল যে আগের দিন রাতে বাড়িতে টাকা দিয়ে তার আইডেন্টিটি কার্ডটা নিয়ে নেওয়া হয়েছে, সেই কার্ড ঝুলিয়ে আরেকজন বসছে ভুয়ো এজেন্ট। আমি বহু ক্ষেত্রে আপনাকে বলছি যে শুধুমাত্র বুথে সে চুপ করে বসে থাকবে, দলের কার্ড কিন্তু তাকে চুপ করে বসিয়ে রাখার জন্য টাকা 5,000 টাকা দেওয়া হলো, 10,000 টাকা দেওয়া হলো, মানে পলিটিক্যাল ইকোনমিটা যে কোথায় গেছে মানে ভোট ম্যানেজমেন্টে। এবং যেটা আমার বক্তব্য যে সেটিংয়ের পরেও বিষ্ণুপুরে যেমন সৌমিত্র খান জিতলেন, সেটিংয়ের পরেও উত্তর কলকাতায় কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতলেন। উত্তর কলকাতায় যে লেভেলে সেটিং ছিল তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য, তারপরেও সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতেছেন, কিন্তু দেবাংশু হেরে গেলেন। দেবাংশু কিন্তু পারলেন না সেটিংয়ের বাইরে গিয়ে দলটাকে জিতিয়ে এনে আনতে। দেখুন শুনুন, ব্যাপারটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং একজন রাজনৈতিক নেতা সৌমিত্র খাঁ, তিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন, তারপর তৃণমূলের সাংসদ হয়েছেন একবার, তারপর 2বার বিজেপির হয়ে। এই রাজনীতিটা আমাদের দেখতে হচ্ছে এবং তাদের আলোচনা শুনতে হচ্ছে। এবং এই পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের অনেক উজ্জ্বল মুখ, বামেদের মধ্যে বেশি, তারা এই নির্বাচনে ভোটই পাচ্ছেন না। মতাদর্শের রাজনীতি ভ্যানিশ, তৃণমূল বিজেপির সেটিং মোটামুটি সকলের কাছে বিশ্বাসযোগ্য এবং সেটা রাজনীতিতে তৃণমূল এবং বিজেপির কোনো ক্ষতি করছে না। সবচেয়ে আশার কথা একটাই, এবারে তো করছি রাজনৈতিক ক্ষতি করছে, রাজনৈতিক ক্ষতি যেখান থেকে এই ক্ষোভের জন্ম। একটা শেষ করি, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইবারের লোকসভার নির্বাচনে 2জন তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ভোটে দাঁড়িয়েছেন, 2জন বিজেপি থেকে তৃণমূলে গিয়ে ভোটে দাঁড়িয়েছেন, 4জনই হেরেছেন। না না, 3জন তৃণমূল থেকে, 3জন তৃণমূল এবং বিজেপি একটা কর্মসূচি ভিত্তিক দল, একটা মতাদর্শ ভিত্তিক দল, তারা কি নির্বিকারে কখনো পেছনের কিছু দেখিয়ে দিচ্ছেন, সিপিএম এরম করেছিল, অমুক দল এরম করেছিল বলে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক মতাদর্শহীনতা, কর্মসূচিহীনতার জায়গায় নিয়ে গিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করছেন, আমাদের মেনে নিতে হচ্ছে 2000 টাকা দিয়ে ভোট। আপনি বলছেন উজ্জ্বল মুখ বামেদের, কি উজ্জ্বল মুখ? মানে মুখে কি এক সেকেন্ড হাজার আলোর আপনি প্রার্থী হতে পারছেন না মানে কি? সেটা দল, আমার দলের ব্যাপার আমি উজ্জ্বল মুখ মানে আপনার পছন্দ নাই, তার মানে যে কোনো অন্য যে কোনো মানুষের সঙ্গে ডাইরেক্টলি যে রিলেশনটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনেক সহজে করা হয়েছে, মানুষের কাছে গিয়ে পৌঁছেছে, এক্সপিরিয়েন্স মানুষের, ভোট দিয়েছে এক্সপিরিয়েন্সে। 59 লক্ষ, কার ব্যাখ্যা দিচ্ছেন সৌমিত্র খান? না না, আমি বলছি 100 দিনের শ্রমিক 59 লক্ষ, সেই মানুষের যেটা কেন্দ্রের থেকে টাকাটা আসার কথা, সেই টাকাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অ্যাকাউন্টে দিয়েছে। কিন্তু তার আগে ক্ষোভের কথা হচ্ছে, পার্থদা এই বিষয়ে বলতে চাইছেন, কিন্তু পার্থদার দলের ক্ষোভ আরো মারাত্মক। তার কারণ সাধারণ মানুষ নন, অধীর রঞ্জন চৌধুরী সিডব্লিউসি মেম্বার, প্রদেশ সভাপতি, লোকসভার নেতা,
তিনি প্রকাশ্যে অভিযোগ করছেন, এর আগেও করেছেন একাধিকবার, কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্য তিনি ভোটে পেলেন না। না আমরা কি দেখলাম, না রাহুল গান্ধী, না প্রিয়াঙ্কা গান্ধী, না মল্লিকার্জুন খার্গে তার হয়ে কেউ প্রচারে এলেন না। অধীর রঞ্জন চৌধুরীর অনুগামীরা বলেন যে তার বিজ্ঞাপনের টাকা, প্রার্থীকে বিজ্ঞাপনের জন্য দল থেকে টাকা দেওয়া হয়। তার ভোট হয়ে যাওয়ার 4 দিন পর এসছে অধীর রঞ্জন চৌধুরী চতুর্থ দফায় ভোট, তার ছিল 13 তারিখ, 17 তারিখে সেই টাকা ঢুকেছে। অর্থাৎ কোথাও একটা কেন্দ্রীয় নেতৃত্বের অবহেলা, আমি যদি ইচ্ছাকৃত অবহেলা, ইচ্ছাকৃত শব্দটা সরেও দিই, আপনাদের দলে অধীর রঞ্জন চৌধুরী এই স্তরের একজন নেতা কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্য পেলেন না, নিজেই বলছেন। হ্যাঁ, তিনি যখন বলছেন সেটা তো অস্বীকার করার উপায় নেই। অবশ্যই এখানে সমন্বয়ের অভাব ঘটেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এবারে নির্বাচনের প্রথম থেকেই সেই জোট কার সঙ্গে হবে না হবে, কিভাবে হবে, এই সমস্ত ব্যাপারটা নিয়েই কিন্তু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সঙ্গে এআইসিসির একটা সম্পর্কের সমস্যা একটা তৈরি হয়েছে। কিন্তু যাই হোক, কথাটা হচ্ছে যে তাহলে এখন অধীর রঞ্জন চৌধুরীর এই অবস্থা হলে একজন সাধারণ কংগ্রেস প্রার্থী কোথায় জানাবে, কিসের ভরসায় লড়বে? না, 100 বার এগুলো তো আমাদের পয়েন্ট, কিন্তু এখন যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি, তারপরে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এআইসিসির সিদ্ধান্তের অতিক্রম করে তিনি কিন্তু এখানে যার সঙ্গে চেয়েছিলেন তার সঙ্গে জোট করেছেন। জোট ঠিক কি ভুল আমি যাচ্ছি না, তাহলে কথাটা হচ্ছে এখন অভিযোগটা আমাদের বিরুদ্ধে কি, যে আমরা ওই হাইকমান্ডের নির্দেশ মেনেই চলি, নাকি হাইকমান্ডের নির্দেশ না মেনেও জাতীয় কংগ্রেস? প্রশ্নটা আরো বড়, যে হাইকমান্ড আরো আদৌ এই রাজ্যের প্রদেশের স্বার্থ, এই রাজ্যের কংগ্রেস ভালো করবে খারাপ করবে তাই নিয়ে হাইকমান্ড আদৌ বদার্ট কিনা? না, আমি বলছি যে হাইকমান্ডের কথা তো মেনে চলেন, দিনের আলোর মধ্যে পরিষ্কার, না হলে মল্লিকার্জুন খাড়গে কেন আগে অধীর চৌধুরীর বিরুদ্ধে কথা বলতে? আমার এটা নিয়ে একটা অন্য বক্তব্য আছে, মাত্র 10 সেকেন্ড, আমি 10 সেকেন্ড নেব। কত লোককে আসলে কারণটা হচ্ছে কথা বলছি 10 সেকেন্ড, সেটা হচ্ছে যে যিনি এই অভিযোগটা করলেন সৌমিত্র খাঁ, তিনি তার জীবনে জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি তিনটেরই যুব তিনি সভাপতি ছিলেন। থেকে আবার এইটা একটা হচ্ছে, এটা আরেকটা প্রমাণ হলো বিজেপি যেটা বারবার বলে যে উই আর পার্টি উইথ ডিফারেন্স, অ্যাকচুয়ালি দে আর পার্টি উইথ ডিফারেন্স, নট ডিফারেন্স, দে আর পার্টি উইথ ডিফারেন্স। এটা আমি শুরুতেই বলেছিলাম, এদের হচ্ছে জোট বড় বালাই সংখ্যা লাগবে কংগ্রেসের, সেই কারণে দুর্নীতিগ্রস্ত তৃণমূলের হাত ধরতে হচ্ছে না। ওই যে আজকে ছবিটা অভিষেক সেটা হচ্ছে যে হারের পর দোষারোপ বাড়ে, এটা স্বাভাবিক ঘটনা, কিন্তু দুটোর মধ্যে বিজেপির যে দোষারোপ আর অধীরবাবুর দোষারোপ, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। বিজেপির একটা, আমাদের মরিস ডুভার্জারের ভাষা মানলে এটা ক্যাডার পার্টি, এবং সেই ক্যাডার পার্টিতে একটা স্ট্রাকচারের একটা ভীষণ গুরুত্ব আছে। কিন্তু সেই স্ট্রাকচার বাইপাস করে বেশ কিছুদিন যাবত আপনি দেখবেন কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থনে বেঙ্গল পার্টির মধ্যে একটা একাধিপত্যের ভাব চলে এসেছিল, এবং সেটা অনেকেই সেটা প্রকাশ করছিলেন যে কে ডিটারমাইন, শুভেন্দু অধিকারী তিনি ডিটারমাইন করছেন, এটা বারবার করে সবাই বলছিলেন, এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে এই ঘটনাটা ঘটেছে। আমি আমার কথাটা বলি, আপনি বলবেন। এদের যদি দেখেন সিপিএম এবং কংগ্রেসের মধ্যে কিন্তু বেঙ্গল লাইন আর সেন্ট্রাল লাইন, এই দুয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। সেন্টার এক রকমের ভাবে এবং কংগ্রেসের ক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরীর এই রাজ্যের কংগ্রেসের স্বার্থ হাইকমান্ড বলি দিল কিনা? বলি দিল নিশ্চয়ই। তাদের একটাই বক্তব্য ছিল যে আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো, এবং সেক্ষেত্রে কিন্তু প্রদেশ কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়তে চেয়েছিল এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়তে চেয়েছিল। কিন্তু আমি প্রার্থী ঘোষণার পর একজন প্রার্থী ন্যূনতম পরিকাঠামো কি পান? অন্তত অধীর রঞ্জন চৌধুরী আজকে অন ক্যামেরা যা বললেন তার সেটা নিয়ে প্রশ্ন উঠে গেল। দেখুন, হেরেছি বলেছি তো, কালকে তো বললাম হেরেছি তো। আজ আর তিনি অজেয় নন অপ্রতিরোধ্য, অপরাজেয় তকমা খোয়ালেন অধীর চৌধুরী। 5 বার সাংসদ হওয়ার পর এবার তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে 85,000-এর বেশি ভোটে পরাজিত হলেন নবাবের জেলায় মুকুটহীন সম্রাট। দল ক্ষয়িষ্ণু হয়েছে, বিশ্বস্ত সেনাপতিরা হাত ছেড়ে দলবদল করেছে। তারপরও বাম আমল হোক বা তৃণমূলের শাসন কিংবা প্রবল মোদী ঝড়, বহরমপুরে অপরাজেয় থেকেছেন অধীর চৌধুরী। এবার তার লড়াই ছিল ডাবল হ্যাট্রিকের, কিন্তু পারলেন না অধীর। আর লোকসভা ভোটে হারের পরই উষ্মা প্রকাশ করলেন দলীয় নেতৃত্বের তার হয়ে প্রচারে না আসা নিয়ে। তাদের হয়তো মনে হয়েছে আমার পাশে দাঁড়ানো উচিত না, তাই তারা দাঁড়ায়নি। কি করতে পারি
আমি তো অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতাদেরকে ডিকটেট করতে পারি না। আমাদের মল্লিকার্জুন খাড়গে সাহেব শুধু মালদায় গেছিলেন, মুর্শিদাবাদ থেকে আসেনি, অথচ এখানে 2টো সিট আমরা লড়েছি। দিল্লির ব্যাপার আমি তাদেরকে কিছু বলতে পারবো না, তাদের মনে হয়েছে তারা আসেনি। 25 বছর পর উনি পরাজিত হলেন। অদিত্য আমাদের সিনিয়র লিডার, আমি আশা করিনি উনি পরাজিত হবেন, তা আবার তৃণমূল কংগ্রেসের কাছে। তো যাই হোক, মানুষ কোনো কারণে ভোট দিয়েছে। মানুষ মাঝে মাঝে এরকম ভুল করে, একসময় তো মানুষ মুনমুন সেনকেও ভোট দিয়েছিল। একটা আনডিসপিউটেড লিডার অফ কংগ্রেস ছিলেন, লড়াই করেছেন। সেই অধীর চৌধুরী যখন সিপিএমে চলে গেলেন, মানে সিপিএমের সাথে হাত ধরলেন, কংগ্রেস কর্মীরা মেনে নিতে পারেনি। সেই ক্রেডিবিলিটি নষ্টের ফলটা আজকে উনি পেলেন। 16 সাল থেকে ক্রেডিবিলিটি আস্তে আস্তে নষ্ট হয়েছে, 24 সালে গিয়ে উনি ফলটা পেলেন। এবার কি করবেন বহরমপুরের একদা রবিন হুড? একটা সময় বিধানসভা এলাকায় ঢুকতে না পেরেও যিনি বিধানসভা ভোটে জিতেছিলেন, সেই অধীর চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ কি? উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। জসিমউদ্দিনের কবিতায় আছে, হয়তো এমনি পাখির মতো এডাল ওডাল করি। এখন রাজনীতিতে তো এডাল ওডাল করা পাখিদের প্রায়ই দেখা যায়, কিন্তু ডাল বদলালে এই যে জনমতের ফলটা একেবারে টুপ করে ঝুলিতে এসে পড়বে, এমন সোজা হিসেবে দাদা রাজনীতি চলে না। আর সেই জন্যই বোধহয় লোকসভা ভোটের আগে সদ্য শিবির পাল্টে যারা ভোটে দাঁড়িয়েছিলেন, এমন 5 জনের আর সংসদে যাওয়াই হলো না। হ্যাঁ, সত্যি দেখুন। প্রাপ্তির আশায় শত্রুপক্ষে যেতেও কসুর করেননি তাঁরা, কিন্তু দল টিকিট দিলেও রাজধানীর বোর্ডিং পাস আর পাওয়া হলো না এ রাজ্যের 5 জনের। এদের কেউ তৃণমূলের, কেউ বিজেপির। দু 2019 লোকসভা ভোটের ঠিক মুখে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে চলে গেছিলেন অর্জুন সিং। বিজেপির টিকিটে লড়ে ব্যারাকপুর থেকে সাংসদ হন। আবার 24-এর ভোটের আগে তৃণমূলের তরফে টিকিট না পেয়ে ফের পদ্মে ঘর ওয়াপসি করেন ব্যারাকপুরের সাংসদ। বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকেই প্রার্থী হন, কিন্তু অর্জুন নয়, এবার ব্যারাকপুর ভরসা করল পার্থকে। প্রায় 64,500 ভোটে অর্জুনকে হারিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তাপস রায় বর্ষিয়ান রাজনীতিবিদ, তৃণমূলের দীর্ঘদিনের নেতা, বরানগরের প্রাক্তন বিধায়ক। কিন্তু লোকসভা ভোটের আগে তাঁর বাড়িতে ইডির তল্লাশির পরে আচমকা মন বদলে ফেলেন তাপস রায়। অভিমানী তাপস যোগ দেন বিজেপিতে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁকে দাঁড় করায় বিজেপি, কিন্তু শেষ রক্ষা হয়নি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে 92,000-এরও বেশি ভোটে পরাজিত হন তাপস রায়। তাপস রায় বিজেপিতে যোগদানের পরদিনই তৃণমূলে যোগ দেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। 2021-এর বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ আসনে বিজেপির প্রতীকে জয়ী হন তিনি। সূত্রের খবর, এবারের লোকসভা ভোটে রানাঘাট আসন থেকে টিকিট না পেয়ে অসন্তুষ্ট হন মুকুটমণি অধিকারী। লোকসভা ভোটের ঠিক আগে যোগ দেন তৃণমূলে। তৃণমূলের টিকিটে রানাঘাট লোকসভা আসন থেকে ভোটে দাঁড়ান, কিন্তু বিধায়ক মুকুটমণির লোকসভায় যাওয়া হলো না। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে প্রায় 1,87,000 ভোটে পরাজিত হন তৃণমূলের মুকুটমণি। 21-এর বিধানসভা ভোটে রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে লড়ে 20,000-এর বেশি ভোটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন কৃষ্ণ কল্যাণী। কিন্তু ভোটে জেতার কয়েক মাস পর থেকেই বিজেপি নেতৃত্বের সঙ্গে মতবিরোধ বাড়তে থাকে কৃষ্ণ কল্যাণীর। 21-এর অক্টোবর মাসে যোগ দেন তৃণমূলে। 24-এর লোকসভা ভোটে রায়গঞ্জ আসনে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছিল তৃণমূল, কিন্তু দলকে জেতাতে পারলেন না তিনি। বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের কাছে 68,000-এর বেশি ভোটে পরাজিত হন কৃষ্ণ কল্যাণী। একইভাবে বিধানসভা ভোটের ঠিক পরপরই তৃণমূলে প্রত্যাবর্তন বিজেপির টিকিটে জয়ী হওয়া বিধায়ক বিশ্বজিৎ দাসের। 2019 সালে দিল্লিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ দাস। 2021-এর ভোটে জিতে তিনি ফিরে আসেন তৃণমূলে। 24-এর লোকসভা ভোটে সেই বিশ্বজিৎকে প্রার্থী করে দল, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বে থাকা শান্তনু ঠাকুরের কাছে 73,000-এর বেশি ভোটে পরাজিত হন তিনি। দল বদল করার একটা মানুষ নিজের রাজনৈতিক অবস্থান বদল করে। তৃণমূলের সংস্কৃতির সঙ্গে কার জন্য তাপস রায় ঠিক খাপ খায় না। তিনি এসেছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আপ্রাণ চেষ্টা করেছেন, দলের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, লড়াই করেছেন, জিততে পারেননি। অর্জুন সিংয়ের সবসময় একটা জীবনের আশঙ্কা আছে। অর্জুন সিংয়ের অঞ্চলটা কার্যত একটা উপদ্রুত অঞ্চল তৈরি হয়ে গেছে।
তো অর্জুন সিং কোন পরিস্থিতিতে তৃণমূলে গিয়েছিলেন আর কোন পরিস্থিতিতে তৃণমূলে গিয়েছিলেন, মানে ফিরে গিয়েছিলেন, যেতে বাধ্য হয়েছিলেন, আবার তিনি ফিরে এসে লড়াই দিয়েছেন। সরলীকৃত উত্তরের সময় আসেনি, সমস্ত তথ্য পরিসংখ্যান এনে দেখা যাবে। আপাত দৃষ্টিতে সেটা দেখা যাচ্ছে, কিন্তু এর সঙ্গে ওই সিটের কোন বিন্যাস, কোন ভোট বিন্যাস কাজ করেছে, সেগুলো তথ্য পরিসংখ্যান পুরোটা বিশ্লেষণের পরেই বলা যাবে। তাৎপর্যপূর্ণভাবে দেখা গেছে 2021-এর বিধানসভা ভোটের আগে যারা শিবির বদলেছিলেন তাঁদেরও অধিকাংশই ভোটে পরাজিত হয়েছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী থেকে প্রবীর ঘোষাল। মানুষ যখন ভোট দেয় জনপ্রতিনিধি হিসেবে কাউকে, তখন প্রথম জিনিস যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিশ্বাস বা আস্থা, এবং এই আস্থাটার জন্যই কিন্তু মানুষ ভোটটা দেয়। কিন্তু যখন দেখা যাচ্ছে যে একজন ভোটে জিতে পরবর্তীকালে আরেকটা দলে চলে যাচ্ছে, স্বাভাবিকভাবে মানুষ সেই আস্থাটা হারিয়ে ফেলে। যখন কেউ দল ছেড়ে চলে যাচ্ছে তখন তাকে আবার কেন ফিরিয়ে নেওয়া হচ্ছে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন মানুষের মনে। তবে এর ব্যতিক্রমও আছে। গত লোকসভা ভোটের আগে দলবদল করে বিজেপিতে গিয়ে জিতে যান অর্জুন সিং। 21-এ দলবদল করে বিজেপিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। ঝিলম করঞ্জাই, মনোজ বন্দ্যোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।